বরকত সহ আরেকজন লোক 4টা বাজার ভর্তি ব্যাগ নীলিমার চৌকাঠে রাখলো। নীলিমা অবুঝ পানে সবকিছু অবলোকন করে জিজ্ঞাসা করে, এগুলো কি এখানে কেন রাখছেন? বরকত উচ্চস্বরে চেঁচিয়ে কথা বলার মানুষে নিজ স্বভাব অনুযায়ী হাত নেড়ে বলল, আমি কিছু জানি না। এই নেন তব্বন, বাইজান কথা কইব, যা কর তারে কন। নীলিমা জড়তা নিয়ে ফোনটা হাতে নেয়। ফোনটা কানে ঠেকাতেই ভেসে আসে নম্র কণ্ঠে সালাম। নীলিমা সালামের উত্তর দেয়। তপবন গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করে, কেমন আছেন? শুক্তারা কেমন আছে? জি, শুক্তারা ভালো আছে, কিন্তু এগুলো কি? না মানে বরকত এগুলো। নীলিমার পুরো বাক্য সম্পূর্ণ করতে না দিয়ে তপবন ব্যগ্র কণ্ঠে বলল, ওগুলো শুক্তারার জন্য আমি পাঠিয়েছি। আশা করি এখানে আপনি কোনো বাধা দিবেন না। শুক্তারা আমার ছোট বোনের মতো, আমি ওকে ভালোবাসি, অবশ্যই কিছু দিতে পারি। আমি চাই না আপনি আমাদের ভাই বোনের মাঝে আসুন, এটা আমার অনুরোধ, প্লিজ। নীলিমা বিলম্বহীন অকম্পিত স্বরে বলে, এগুলো করে আপনি আমায় ঋণী করছেন। আমাদের আর কোনো প্রকার সাহায্যের প্রয়োজন নেই। আমার মেয়েটা আপনার কাছে সুরক্ষিত আছে, ভালো আছে, এতটুকুই আমার জন্য যথেষ্ট। তপবন নিঃশব্দে চাপা নিঃশ্বাস ফেলল। ভরাট কণ্ঠে বলল, আমি কোনো সাহায্য করছি না। যেভাবে হোক না কেন, আপনার আমার আরেকটি পরিবার। আগেও যা করতে চেয়েছি তা আমার পরিবার ভেবেই, কিন্তু কিন্তু আপনি সাহায্য ভেবে সেটা ফিরিয়ে দিয়েছেন। আমি সম্মান করি আপনার আত্মসম্মানবোধকে, কিন্তু তাই বলে আপনি আমাদের ভাই বোনের মাঝে আসতে পারেন না। শুক্তারা আমার স্ত্রীর বোন, ও আমার পরিবারের আরেকটি অংশ। ওর পাশে আমি সবসময় সবভাবেই থাকবো, তাতে আপনি বাধা দিতে পারবেন না। নীলিমা কিছু বলতে গিয়েও বলতে পারল না। ভাই বোনের মাঝে ঢোকা সাধ্য তার নেই। নীলিমা দীর্ঘশ্বাস ফেলে পাঠানো জিনিসগুলো গ্রহণ করে। স্বল্প ফোনালাপের সমাপ্তি ঘটে শুক্তারার সাথে তপবনের মিষ্টি কথোপকথনের মাধ্যমে। যতক্ষণ কথা বলেছে ততক্ষণ শুধু বলেছে বেশি বেশি খাওয়া দাওয়া করতে হবে, আর কিছু লাগলে ভাইজানকে যেন নির্ভয়ে বলে। সর্বশেষ এটাও বলেছে তাকে শীঘ্রই তার বুবুর কাছে বেড়াতে নিয়ে আসবে। শুক্তারার বেশ লাগে বুবুর জামাইকে। বরকত চলে যেতে নীলিমা ব্যাগগুলো খুলে দেখে এবং খুলতেই সে অবাক হয়ে গেল বিশাল আকৃতির 2টো ইলিশ মাছ দেখে। শুক্তারা তো আশ্চর্যান্বিত হয়ে চিৎকার করে উঠেছে। খুশিতে আত্মহারা হয়ে চেঁচিয়ে উঠে বলে, ও আম্মা, কত বড় বড় ইলিশ মাছ! আচমকা ম্যাজিকের নেই পূরণ হয়ে যাওয়া স্বপ্নের আনন্দে খেই হারাহার শুক্তারার দিকে অনিমেষ তাকিয়ে রইল নীলিমা। বক্ষস্থানে জমা থাকা ক্লেশ, যন্ত্রণা, অসহায়তারা বাড়তে লাগলো। তার মেয়ে দুটোর জীবন তো এমন হওয়ার কথা ছিল না। কেন সে একজন অসহায় মা? একটু ইলিশ মাছ আজ তার মেয়েটার জন্য স্বপ্ন। একজন মানুষের অনুপস্থিতিতে জীবনটা কেন এত কঠিন হয়ে দাঁড়ালো? নিজের সর্বোচ্চ দিয়ে তাকে ভরসা করেছিল বলে কি সে ভরসা ভাঙতে হবে? কি হতো তার করা অন্ধের মতো বিশ্বাসের মর্যাদা রক্ষা করলে নাকি মানুষটার সাথে কোনো বিপদ ঘটে গিয়েছে? আদৌ কি বেঁচে আছে? থাকলে তো একবার তাদের খোঁজ নিত। কত শত জবাববিহীন প্রশ্ন চলে নীলিমার মনে। শুক্তারা প্রফুল্ল চিত্তে একে একে সব বাজার বের করতে লাগলো। যত বের করে ততই অবাক হয়ে যায় শুক্তারা। গরুর মাংস, মুরগির মাংস, কবুতর, ডিম, গলদা চিংড়ি, 2টো বড় বড় ইলিশ মাছ, রুই মাছ, সবজি, ফল, নুডলস সহ আরও অনেক পুষ্টিকর খাবার। এই বয়সী বাচ্চা মেয়েদের হুটহাট কত কিছু খেতে ইচ্ছা হয়, তবে শুক্তারার জন্য এগুলো বিলাসিতা ছিল। কিন্তু আজ চোখের সামনে দুধ, হরলিক্স, আইসক্রিম, চকলেট, বিস্কিট, চানাচুর, মিষ্টি সহ আরও অনেক ধরনের বাজে খাবার দেখে শুক্তারা আনন্দে রীতিমতো হুঁশজ্ঞান হারিয়ে ফেললো। সে চোখ বড় বড় করে তাকায় মায়ের দিকে। অবিশ্বাস্য কণ্ঠে শুধায়, আম্মা, এইসব আমাদের? তুমি আবার ফেরত দিয়ে দেবে না তো? একটু ভালো খাবারের জন্য মেয়ের আহাজারি দেখে নীলিমা আর পারে না নিজের চোখের পানি ধরে রাখতে। বিনা অনুমতিতে সেগুলো গড়িয়ে পড়তে লাগলো। সে ঘন ঘন মাথা নেড়ে বলল, না, ফেরত দেব না। এগুলো সব তোর, যত ইচ্ছে তত খাবি। শুক্তারার ঝিমিয়ে পড়া আনন্দ ধারা আবারও উজ্জীবিত হয়ে যায়। সে চঞ্চল কণ্ঠে বলল, আম্মা, তাহলে একটু তাড়াতাড়ি রান্না করো না, 1টা বেজে গিয়েছে। রান্না করতে সময় লাগবে না? নীলিমা চোখের পানি মুছে সেগুলো নিয়ে উঠে দাঁড়ায়। হাসি মুখে বলে, সময় লাগবে না, আমি তাড়াতাড়ি রান্না করে দেব। আমি এগুলো গুছিয়ে রাখি আম্মা। শুক্তারার উচ্ছ্বসিত কণ্ঠ। নীলিমা সাই জারাতে শুক্তারা ব্যস্ত হয়ে পড়ে খাবারগুলো গুছিয়ে রাখতে। নিজের অফিস কক্ষে বসা তপবন প্রশান্তির এক নিঃশ্বাস ফেলল। সে বোঝে কথার মনের অবস্থা। সে তো কখনো এরোজ, ইমরোজ আর রোজকে ছাড়া কোনো আনন্দ উপভোগ করতে পারে না। সেখানে 2 বোন
সেখানে দুই বোন, একজন ভালো খাচ্ছে আরেকজন খাবারই পাচ্ছে না। তার অনুভূতি ঠিক কেমন হয়। তবে কথার মা কখনোই রাজি হয় না সে কোনো সাহায্য করতে চাইলে। এর আগেও সে বলেছিল কাছারি ঘরে না থেকে তাদের দালান সংলগ্ন ভাড়ার ঘরে থাকতে, কিন্তু নীলিমা সাফ সাফ না করে দিয়ে বলেছে সে ওই ঘরের ভাড়া বহন করতে পারবে না, তাই ওই ঘরে থাকবে না। আর বিনা ভাড়ায় তো থাকবেই না, নয়তো তাপবন কখনো তাকে কাছারি ঘরে থাকতে দিতে রাজি ছিল না। কাছারি ঘর পরিষ্কার করার জন্যও মানুষ পাঠিয়েছিল, কিন্তু তাকেও ফিরিয়ে দেয় সে। সে তো ভেবেছিল আজও রাজি হবে না এগুলো নিতে। আজকের গুরুত্বপূর্ণ দুটো কাজ সম্পন্ন করতে পেরে তপবন ফুরফুরে মেজাজে সামনে রাখা ফাইলটা নিয়ে কামরা থেকে বের হয়। তুমি নাকি কলেজে ভর্তি হয়েছো? বরাবরের ন্যায় শাশুড়ির গম্ভীর কণ্ঠে করা প্রশ্নে রূপকথা মিহিস্বরে জবাব দেয়। জি। নির্জনা বেগম কুশিকাটা রেখে রূপকথার মুখ পানে দৃষ্টি রাখে, চোখে চোখ রেখে শুধায়। কলেজে ভর্তি হয়ে কি করবে? শাশুড়ির অদ্ভুত প্রশ্নে কিয়ৎকাল হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল রূপকথা। কলেজে ভর্তি হয়ে মানুষ পড়াশোনা ছাড়া আর কি করে? শাড়ির আঁচল আরেকটু দৃঢ়ভাবে জড়িয়ে নিয়ে নম্র কণ্ঠে বলল, পড়াশোনা করব। পড়াশোনা করে কি করবে? পুনরায় একই রকম অদ্ভুত প্রশ্নে রূপকথার ইতস্ততা অস্বস্তি বাড়তে লাগলো। সে আর চোখে তাকায় মৌনতার দিকে, যে কিনা তাকে দূর থেকে আশ্বাস দিচ্ছে। এখানে আসার আগেও তাকে বুঝিয়েছে শাশুড়ি যা বলে চুপচাপ শুনতে, যা বলার তপবন বলবে। তবুও প্রশ্নটা উপেক্ষা করার সাহস না থাকায় সে বলল, পড়াশোনা করে একজন বড় ডক্টর হব। স্বামীটাকে পড়াশোনা করে ডাক্তার হয়ে তারপর স্বামীর মুখে চুনকালি মেখে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাবে, তাই তো? নির্জনা বেগম চোয়াল শক্ত করে বলল। সদ্য সংসারের মারপ্যাচে পড়া মেয়েটি আশ্চর্য হয়ে গেল শাশুড়ির ঘৃণা মন্তব্যে। সে কিয়ৎকাল নির্বাক প্রতিক্রিয়াহীন দৃষ্টিতে তাকিয়ে রইল শাশুড়ির দিকে। অবুঝ কণ্ঠে শুধায়, এগুলো কি বলছেন? ঠিকই বলছি, স্বামী বয়স্ক বলেই তো তোমার এত অনীহা সংসারের প্রতি, তপবনের প্রতি। তাই সংসারের গণ্ডি থেকে বের হওয়ার জন্য এই ফন্দি করেছো। স্বামী টাকা পড়বে, ভালো খাবে, তারপর কোনো যুবক ছেলের হাত ধরে পালিয়ে যাবে। এটাই তোমার পরিকল্পনা, তাই না? নির্জনা বেগম রাগান্বিত স্বরে বলল, বৈবাহিক জীবনে পা দেওয়ার পর থেকে অনেক অভিজ্ঞতায় অর্জন করেছে রূপকথা, কিন্তু এখন পর্যন্ত এরকম ঘৃণ্য কিছুর মুখোমুখি হতে হয়নি। সে মেনে নিতে পারল না শাশুড়ির কথাটা। সে এমন ঘৃণ্য চিন্তাধারা লালন করে না, আর না এমন ঘৃণ্য কাজ করার রুচি তার মধ্যে রয়েছে। যেভাবেই হোক না কেন সে এখন বিবাহিত কারোর স্ত্রী, এটাই সত্য। আর সেই সত্য মনে প্রাণে মেনে চলে। এই জীবনে আর কোনো পুরুষ মানুষের সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা সে রাখে না। তবে সে কেন নীরবে মেনে নেবে শাশুড়ির এই জঘন্য মতবাদ? সব সহ্য করা যায়, কিন্তু বিনা দোষে চরিত্র নিয়ে কথা বলার সাহস কাউকে দেওয়া উচিত নয়। টলমলে আঁখি তুলে তাকায় ক্রোধে লালচে বরণ ধারণ করা শাশুড়ির মুখের দিকে, দৃঢ় কণ্ঠে বলে, কারো হাত পা ধরে পালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলে বিয়ের আগেই যেতাম আম্মা। আপনার বুড়ো ছেলের স্ত্রী হয়ে এখানে আপনার সামনে দাঁড়িয়ে থাকতাম না, কিন্তু আমার সেই রুচি আর ইচ্ছে তখনও ছিল না, আর আজও নেই, আর না কখনো হবে। বাহ, ভালো কথা জানো। তোমার মা তো বলেছিল মেয়ে কারোর সাথে উঁচু গলায় কথা পর্যন্ত বলে না। এখন তো দেখছি শাশুড়ির সাথে মুখে মুখেও তর্ক করো। এটাই তোমাদের আসল রূপ, তাই না? তোমাদের তো বংশেরই ঠিক নেই। বাবা ছিল চরিত্রহীন, ফেলে রেখে চলে গিয়েছে কার কাছে জানো। মা মিথ্যাবাদী, মেয়ের পেছনে পড়েছিল কতগুলো গুন্ডা মাতাল। আর আমি এমন মেয়েকে দয়া দেখিয়ে ঘরে উঠিয়েছি। আমারই উচিত হয়নি কোনো কিছু বিবেচনা না করে হুট করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া। নির্জনা বেগম কথা সম্পূর্ণ করতে না দিয়ে মৌনতা ব্যগ্র কণ্ঠে বলল, আম্মা, কি বলছেন এগুলো? ওর বাবার কৃতকর্মের খোঁটা ওকে কেন দিচ্ছেন? এতে ওর কি দোষ? ও এমন মেয়ে নয় আম্মা। সবচেয়ে বড় কথা হলো আপনি অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে বর্তমানটা নষ্ট করছেন। তুমি চুপ করো মেজ বৌমা, আমাদের মাঝে কথা বলার দুঃসাহস দেখাবে না। নির্জনা বেগম ধমকে উঠল মৌনতাকে। মৌনতা থেমে যায়। আজ পর্যন্ত কখনো শাশুড়ির সাথে তর্কে জড়ানো তো বহুদূর, উঁচু গলায় কখনো কথাও বলেনি সে। নির্জনা বেগম পরপরই রূপকথার দিকে তাকিয়ে বলে, আজকে তপবন আসলে তাকে বলবে তুমি পড়াশোনা করতে চাও না। যেই মেয়ের বংশের ঠিক নেই সেই মেয়েকে কলেজে পড়ানো মানে নিজে হাতে আমাদের বংশের নাম লাঞ্ছিত করা।
রূপকথার মুখশ্রী বিবর্ণ হয়ে গেল। আজ তাকে গণ্য করা হচ্ছে তার পারিবারিক অবস্থান, বাবা মায়ের কৃতকর্মের দ্বারা। যে কৃতকর্ম তার বাবা মা করেইনি, তার ভার কেন কেউ দেবে তাদের মাথার উপর? তারা তো জানে না তাদের বাবা কোথায় আছে, আদৌ কি বেঁচে আছে কিনা। তাহলে কেন তাকে একজন চরিত্রহীন ব্যক্তির মেয়ে বলবে? সে দ্রুত গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছে নিয়ে থমথমে মুখে বলল, আম্মা, আমার কোনো ভুল থাকলে কিংবা আমার কাজে আপনি অসন্তুষ্ট হলে সোজাসুজি আমায় যা বলার বলবেন, দরকার পড়লে বকা দিবেন, কিন্তু দয়া করে আমার বাবা মাকে নিয়ে কোনোরূপ মন্তব্য করবেন না। আর আমার পড়াশোনার বিষয়টা আপনার ছেলে নিশ্চিত করেছে, তাই তাকে এই কথাগুলো বলবেন। তাকে বলবেন যে আমার মতো মেয়েকে পড়াশোনা করালে আপনার এই উঁচু বংশকে লাঞ্ছিত হতে হবে। বাকিটা সে যা সিদ্ধান্ত নেবে আমি রাজি আছি তাতে। আসছি। অকম্পিত দৃঢ়কণ্ঠে কথাগুলো বলে রূপকথা জোর কদমে ঘর থেকে বেরিয়ে যায়। নির্জনা বেগম রাগে গজগজ করতে লাগলো। তপবনকে এগুলো বলে বোঝাতে পারলে তো হতোই, সে তো আবারও উল্টো খেপে যাবে তার উপর। অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের চিন্তায় বিভোর নির্জনার মুখশ্রী বিবর্ণ হতে লাগলো। তার ছেলেদের জীবনগুলো সবসময় গুছানো থাকবে, এ তো যেমনটা সে চায়। মৌনতা শাশুড়ির কাছে এগিয়ে আসে, আলতো স্পর্শে তার হাত আঁকড়ে ধরে বলে, আম্মা, এমন করছেন কেন? রূপকথাকে এই কদিনে আমি বেশ চিনেছি। আপনার পছন্দে কখনো খুঁত থাকতে পারে না। রূপকথার জন্য তানশান আর ভাইজানি সব কিছু, এটাও মনে প্রাণে মানে। আপনি শুধু শুধু চিন্তা করছেন। নির্জনা বেগম হাত ছাড়া দিয়ে মৌনতার হাত সরিয়ে দেয়, তেজি গলায় বলে, না, আমি শুধু শুধু চিন্তা করছি না। এমনি হয় প্রতিবার। স্বামীর সংসার, তার কাছে সবকিছু বললে বলে সেও একদিন সকলকে মিথ্যা প্রমাণ করে চলে গিয়েছিল। রেখে গিয়েছিল 3টা ছোট ছোট অবুঝ শিশুকে। আমি দেখেছি তাদের মায়ের জন্য তরপাতে একটা হাসিখুশি পরিবারকে ছিন্ন ভিন্ন হয়ে যেতে দেখতে বুকটা ছিঁড়ে যায় বৌমা। তপবন এমনিতেই জীবনে 2বার ধাক্কা খেয়েছে, এখন আর তার মাঝে জীবন নিয়ে কোনো আকাঙ্ক্ষা আহ্লাদ নেই। ভেবেছিলাম কম বয়সী মেয়ে জীবনে আসলে জীবনটা একটু রঙিন হবে, কিন্তু দেখো সেই তো আবারও নিজের যেচে বিপদ ডাকছে সে। আমার কথা কেউ কখনো শোনে না। আমি কারোর খারাপ চাই বলো? আমি শুধু চাই যে কোনো পরিস্থিতিতে আমার ছেলে মেয়েগুলো যেন ভালো থাকুক, তাদের জীবনে কোনো কষ্ট না আসুক। মৌনতা ম্লান হেসে পুনরায় শাশুড়ির হাত আঁকড়ে ধরল, মিহিস্বরে বলে, আমি জানি তো আপনি সব আপনার সন্তানদের ভালোর জন্য করেন, কিন্তু তাই বলে অনিশ্চিত কোনো ভাবনার জন্য আপনি এক নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করতে পারেন না। রূপকথার উপর ভরসা রাখুন আম্মা, পরিস্থিতি ওকে যথেষ্ট পরিপক্ত করে তুলেছে। দেখবেন ও পড়াশোনা সামলে ঠিক ভাইজান আর তানশানেরও খেয়াল রাখতে পারবে। এমনটা যেন হয় মেজ বৌমা, আমি ওদের আর কোনো কষ্ট দেখতে পারবো না। আমার ছেলেদের জীবন এত এলোমেলো কেন বলতে পারো? নির্জনা বেগম উদাসীন কণ্ঠে বলে। মৌনতা মুখশ্রী মলিন হয়ে গেল। লোকে তো শুধু চাকচিক্য আর সমাজের অবস্থান দেখে, কিন্তু অভ্যন্তরীণ এই হৃদয় ভাঙা গল্পগুলো কি কেউ জানে? কেউ কি জানে এই দামি শাড়ি গহনা কৃত্রিম হাসির আড়ালে চাপা পড়ে যাওয়া অন্তরের কত ক্লেশ? শ্বশুরবাড়িতে একটা মেয়েকে তার বাবা মায়ের কৃতকর্মের খোঁটা দেওয়া হয়, এমনই এক ধারণা মনে গেঁথে নিয়েছে রূপকথা। অন্তরালে বাবার প্রতি আকাশসম অভিমান দৃঢ়তর হতে লাগলো। অশ্রুসিক্ত নয়নে স্থির দৃষ্টিতে তাকিয়েছে টেবিলের উপরে সাজিয়ে রাখা বইগুলোর দিকে। সে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে বইগুলো। আজ একবারের জন্য বইয়ের ধারে কাছে আসতে পারেনি। মন ভালো করার আর কোনো উপায় খুঁজে না পাওয়ায় সে ছুটে যায় বিছানা সংলগ্ন ছোট কাবার্ডের উপর রাখা স্মার্টফোনটির কাছে। এটা আজ কিনে দিয়েছে তপবন। সে ফোন ঘেটে মাকে ফোন দেয়। তপবন ফোনের সকল সেটিংস করে রেখেছে। ফোনটা সাথে সাথে রিসিভ হয়। ভেসে আসে আনন্দমুখর এক কণ্ঠ। বুবু, আজ আমি ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি, কি যে মজা! তাতে বড় বড় ডিম ছিল। রূপকথা হকচকালো শুক্তরার আনন্দমুখর কণ্ঠে। ইলিশ মাছের কথা শুনে অবাক হলো বেশ। ইলিশ মাছ যে তাদের জন্য স্বপ্ন, সে অবাকের সুরে শুধায়, ইলিশ মাছ মা এনেছে? শুক্তরা ছটফটিয়ে বলে, না, মা আনেনি, দুলা ভাই এনেছে বুবু। শুধু কি ইলিশ মাছ, আরো কত কিছু। শুক্তরা একে একে সব বলল। আর যত সময় গড়ে রূপকথা অবাক হয়, বিমুগ্ধ হয় তপবন নামক ব্যক্তির প্রতি। এই মুহূর্তে তার নিজের জন্য আর কোনো ক্লেশ নেই। জীবন যেদিকে তাকে নেবে সে সেদিকে গা ভাসাবে। তবে তার মধ্যে যদি কোনো ক্লেশ থাকে সেটার একমাত্র মা বোনের জন্য ছিল। আজ যেন সেটিও দূর হয়ে গেল। তার যে খুব ইচ্ছা হয় মা বোনকেও এমন ভালো ভালো খাবার খাওয়াবে। মুহূর্তে এই মানুষটা তার সকল চিন্তা, দুঃখ, মন খারাপ দূর করে দিল। রূপকথা অশ্রুসিক্ত নয়ন মুছতে লাগলো, হাসি মুখে শুনতে লাগলো বোনের উল্লাস, আনন্দে জর্জরিত কথা। সন্ধ্যা থেকে এই রূপকথা ঘর থেকে বের হয়নি।
মৌনতা, নাইল আর রোজ ধীর পায়ে রূপকথার ঘরে ঢুকলো। বারান্দার দরজায় দাঁড়িয়ে থাকার রূপকথার ভাবনাচ্ছেদ ঘটে। সে পিছু ফিরে প্রগাঢ় হাসে সকলকে দেখে। নাইল গুটি গুটি পায়ে গিয়ে রূপকথার পা জড়িয়ে ধরে, আদুরে গলায় শুধায়, তোমার মন খারাপ বলো মাম্মা? রূপকথা হাসি মুখে তাকে কোলে তুলে নিয়ে বলল, না তো, আমার মন খারাপ নয়। নাইল খুশি হয়ে গেল। উচ্ছ্বাস নিয়ে শুধায়, তাই? তাহলে কি তুমি আমায় পড়াবে? রূপকথা ভ্রু কুচকে তাকায় মৌনতা আর রোজের দিকে। অতঃপর নাইলকে জিজ্ঞাসা করে, তুমি পড়বে আমার কাছে? হুম, বলবো। মাম্মা বলেছে তুমি অনেক ভালো করে পড়াতে পারো। মাম্মা অসুস্থ, আমায় পড়াতে পারে না। শেষের কথাটা নাইল চোখ মুখ কুচকে বলল। চোখে মুখে তার বিরক্তি। মা তাকে সবসময় বই পড়ায়, কিন্তু এখন ঠিকমতো পড়ায় না। মৌলতা ম্লান হেসে রূপকথাকে জিজ্ঞাসা করে, পড়াবে কথা? আমিও কি ঠিকঠাকভাবে সময় দিতে পারি না? রূপকথা বেশ খুশি হয়। সে হাসি মুখে বলল, পড়াবো ভাবি, আপনি চিন্তা করবেন না। আপনি নিজের শরীরের দিকে নজর দিন। নাইল সোনার পড়াশোনাটা আমিই দেখে নেব। তুমি কিন্তু আমায় বকবে না মাম্মার মতো। মাম্মা শুধু বকা দেয়। তুমি আমায় আদর করবে আর অল্প অল্প পড়াবে, ঠিক আছে? তুমি না আমার ভালো মাম্মা? নাইল আহ্লাদি গলায় বলল। রূপকথা হেসে উঠল। মৌনতা নাকের পাটা ফুলায়। রোজ বলে, দেখো মনোবো, তোমার মেয়ে তোমার থেকেও এক ধাপ এগিয়ে। বুড়ি আগেই তার টিচারকে পটিয়ে নিচ্ছে। মৌনতা রূপকথার হাত আঁকড়ে ধরে মিহিসরে বলে, আম্মা অন্য চিন্তাধারার মানুষ কথা। তার কাছে স্বামী, সংসার, সন্তান ব্যতীত সব কিছু অহেতুক লাগে। এই যে রোজাও তার এই চিন্তাধারার ভুক্তভোগী। তার কথায় কষ্ট পেও না, সে যাই বলুক না কেন। ভাইজান তো তোমার সাথে রয়েছে, তোমার পড়াশোনা কখনো বন্ধ হবে না। রূপকথা ম্লান হেসে বলে, আমি কষ্ট পাইনি ভাবি, আমার ভাগ্যে যা আছে তা হবে, এটা নিয়ে চিন্তা নেই আমার। ভাগ্যের উপর ভরসা করলে হবে? নিজের কোনো ইচ্ছা নেই? রোজের প্রশ্নে রূপকথা মলিন হেসে বলল, নিজের ইচ্ছে তো কত কিছুই ছিল, কিন্তু দেখো আমি ভাগ্যের জোরে কোথায় আছি। তবে কি দরকার মনে বাড়তি আকাঙ্ক্ষা লালন করার? এই বিয়ে নিয়ে তোমার মনে অনেক অভিযোগ, তাই না? রোজ ম্লান কণ্ঠে রূপকথা নির্বিকার বলল, থাকার কথা ছিল, কিন্তু কেন যেন নেই। তোমরা বসো, দাঁড়িয়ে আছো কেন? রূপকথা ব্যস্ত কণ্ঠে বলল। চারজন মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিল। পড়াশোনার মধ্যে তানশানের সবচেয়ে প্রিয় কিছু হলো ম্যাথ করা। কঠিন থেকে কঠিন ম্যাথ সলভ করা তার কাছে চ্যালেঞ্জের মতো মনে হয়। প্রতিবার ম্যাথ অলিম্পিয়াডে সে পুরস্কার জিতে। ক্লাসে কেউ তার সাথে ম্যাথ পেরে ওঠে না। একবার ম্যাথ করতে বসলে তাকে সহজে কোনো কিছু ধ্যানচ্যুত করতে পারে না। তবে আজ ম্যাথও তানশানকে ধ্যানমগ্ন করতে পারছে না। মস্তিষ্কে দাপিয়ে বেড়াচ্ছে সকালের সেই দৃশ্য। মায়ের জায়গা অন্য কাউকে দিয়ে দিলেও মায়ের ব্যবহৃত জিনিসগুলো অন্য কাউকে পড়তে দেখা দৃশ্য তার কাছে যন্ত্রণাদায়ক লাগছে। সে আপ্রাণ চেষ্টা করছে বিষয়টাকে স্বাভাবিকভাবে নেওয়ার, কিন্তু পারছে না। আজ পুরোটা দিন মস্তিষ্কের প্রদাহ সৃষ্টি করেছে এই একটা বিষয়। আর নিতে পারল না তানশান। চেয়ার ছেড়ে উঠে দ্রুত বাবাকে ফোন করে। নতুন প্রজেক্ট বাস্তবায়নে তপবন ব্যস্ত সময় পার করছে। রাত তখন 8টা। অফিসের সহকর্মী সহ ভাইয়ের সাথে মিটিংয়ে ছিল তপবন। প্রজেক্টরে তখন দণ্ডায়মান সূর্য এক দালানের কাঠামো, সেটাই বুঝিয়ে দিচ্ছিল। টেবিলে রাখা ফোনটা ভাইব্রেট করতে স্ক্রিনে 4 বছরের বাচ্চা তানশানের ছবিটা ভেসে উঠল। একগাল হেসে তাকিয়েছে তার দিকে। ছেলের এই ছবিটা তার খুব প্রিয়। লালচে নাক, কাল লালচে ঠোঁট, সব আদুরে। অনাদরে কাজকে পাশে রেখে সে সকলকে দুঃখিত বলে কামরা থেকে বেরিয়ে আসে। ফোনটা কানে ঠেকাতেই ভেসে আসে ছেলের জড়তা মিশ্রিত চঞ্চল কণ্ঠ। পাপা, আমি মাম্মার কাপড়গুলো আমার ঘরে এনে রাখি। ছেলের কণ্ঠ তখনই এমন থাকে যখন সে বাবার সাথে কথা বলতে ইতস্তত বোধ করে। তপবন মিহি করে শুধায়, কেন? অপ্রস্তুত নীরবতায় আচ্ছন্ন হলো তানশান। তার কাছে তো এই প্রশ্নের জবাব নেই। এর জন্যই তো তার কণ্ঠ এতটা চঞ্চল ছিল, যেন বাবার এই প্রশ্নের সম্মুখীন তাকে না হতে হয়। জবাবহীনতায় ভোগা তানশান হেরে যাওয়া পথিকের মতো মিলিয়ে গেল। সে বিছানায় পা গুটিয়ে বসে মিনমিন করে বলল, অ্যামেজিং মাম্মা, আই ওয়ান্ট টু টাচ হার। তপবনের কর্মব্যস্ততা ম্লান হয়ে আসে ছেলের কথায়। বিনা দ্বিরুক্তিতে বলল, নিয়ে যাও। তানশানের মুখে হাসি ফুটল। পাঞ্জাবির পকেটে ফোনটা ঢুকিয়ে রেখে তপবন উদাসীন দৃষ্টি ফেলল অদূরে। জীবনটা আজ এমনভাবে পরিবর্তন হয়েছে যে একদা যার জন্য পাগল প্রায় হয়ে যেত, আজ তার নাম নিতেও কেমন ইতস্তত বোধ হয়।
ক্রমশ মেয়েটার অস্তিত্ব তার জীবন থেকে বিলীন হয়ে যাচ্ছে কি ইদানিং হুটহাট সেই চঞ্চল মেয়েটার নাম উচ্চারণ করতে পারে না। ঘরে ঢুকলেও সাবধানে চলাচল করে যেন মেয়েটার কোনো কিছু নতুন মানুষটার চোখে না পড়ে আর মন খারাপ না হয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় কেন সে এরোজের মতো জেদি রকচটা হতে পারে না। ছেলেটা অন্তত নিজের জেদ রাগের দ্বারা নিজের জীবনে স্বকীয়তা তো ধরে রেখেছে, কিন্তু সে তো তা পারে না। তাকে স্রোতের তালে গা ভাসাতে হয়। ঘরের বড় ছেলেটাকে সবার কথা চিন্তা করতে হয়, দায়িত্ব পালন করতে হয়, যেই দায়িত্বের আড়ালে চাপা পড়ে যায় নিজস্ব চাওয়া পাওয়া। কখনো জেদ দেখিয়ে বলতে পারে না সে জীবনের ওই থমকে যাওয়া সময়টাতে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। কারো স্মৃতি আঁকড়ে বাঁচা অনেক সহজ, কিন্তু কারো স্মৃতি মুছে ফেলে অন্য কাউকে গ্রহণ করা খানিক কঠিন। উষ্ণ নিঃশ্বাস বেরিয়ে আসে নাসারন্ধ্র থেকে, পা চালিয়ে পুনরায় মিটিং রুমে ঢোকে। রূপকথা আজ আর ঘর থেকে বের হয়নি। মৌনতারা চলে যাওয়ার পরে সে বই নিয়ে বসেছে। দরজায় কেউ নক করায় সে গলা উঁচিয়ে বলল, দরজাটা খোলা, ভেতরে চলে আসুন। তানশান লম্বা শ্বাস ফেলে দরজা আঁকড়ে ধরে হালকা মাথা ঢুকিয়ে তাকায় পুরো ঘরটিতে, চোখ বুলায়। সোফায় বসা মানবীর সাথে দৃষ্টিতে দৃষ্টি মিলে যেতেই সে বলল, কিছু দরকার ছিল। আমি কি আপনার ঘরটা 10 মিনিটের জন্য ব্যবহার করতে পারি? খাতা কলম হাতে রূপকথা আচমকা আঁকড়ে ধরা সংকোচ উপেক্ষা করে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, তোমার বাবার ঘর, যতক্ষণ ইচ্ছা তুমি ব্যবহার করতে পারো। আমি কি বের হয়ে যাব? তানশান দরজা ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। দরজা চাপিয়ে ভেতরে ঢুকে গম্ভীর গলায় বলল, দরকার নেই, আমি শুধু কাভার্ড থেকে কিছু জিনিস নেব। ও আচ্ছা। রূপকথা নিবন্ত স্বরে বলে পুনরায় মগ্ন হলো নিজের কাজে। তানশান হাতে করে নিয়ে আসা লন্ড্রি বাস্কেটটি কাবার্ডের সামনে রেখে কাবার্ডের উপর থেকে চাবি নামিয়ে মায়ের কাবার্ডের দরজাটি খুলতেই তানশানের বুক জুড়ে প্রশান্তি ছেয়ে গেল। মনে হলো কতদিন বাদ মায়ের সান্নিধ্যে আসলো। সে স্মিত হেসে মায়ের কাপড় সহ জুয়েলারিগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে। সেই সব কাপড়গুলো নামিয়ে ধীরে ধীরে বাস্কেটে রাখলো। রূপকথা কলম মুখে নিয়ে আর চোখে দেখে তানশানের কাজ। মুখে তার মৃদু হাসি ফুটে উঠল তানশানের কাজের ধরনে। এতটা যত্ন করে প্রতিটা জিনিস স্পর্শ করছে যেন এটা কোনো সাধারণ কাপড় নয়, বরং স্বয়ং তার মা। কাপড়গুলো এমনভাবে ধরছে যেন এলোমেলো না হয়ে যায়। সে পুনরায় নিজের খাতায় দৃষ্টিপাত করতেই তার মেজাজ বিগড়ে যায়। আজ ম্যাথ করতে বসেছে, অথচ একটা ম্যাথও এখন পর্যন্ত সলভ করতে পারেনি, শুধু প্রশ্ন তুলে বসে আছে। সে সেটাকে নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। কাবার্ডের পাশে লাগোয়া সোফায় বসে টি টেবিলের উপর খাতা রেখে ম্যাথ করছে রূপকথা। তানশান কাজ করতে করতে কোনা চোখে তাকায় সেদিকে, কিন্তু সহসা তার কপাল কুঁচকে গেল রূপকথাকে ভুল সূত্র প্রয়োগ করতে দেখে। তবে কিছু বলল না, নিজের কাজে মগ্ন হয়, কিন্তু বক্ষস্থল উসখুস করছে। তার দৃষ্টি বারংবার রূপকথার খাতায় গিয়ে আটকে যাচ্ছে। লাগাতার ভুলভাল ম্যাথ করতে দেখে তানশানের মধ্যে অন্যরকম এক উত্তেজনা ভর করে। জটিল থেকে জটিল ম্যাথ সলভ করা মানুষটা যদি লাগাতার ভুল ম্যাথ করতে দেখে তবে তার কাছে কেমন লাগে? সে চেপে রাখতে পারল না নিজের উত্তেজনাকে, কপাল কুঁচকে বলল, আপনি বারবার ভুল সূত্র প্রয়োগ করছেন কেন? অনাকাঙ্ক্ষিত মানুষের অনাকাঙ্ক্ষিত প্রশ্নে রূপকথা হক চকিয়ে তাকায় তানশানের দিকে। অবুঝ কণ্ঠে শুধায়, হ্যাঁ। তানশান গম্ভীর মুখে বলল, আপনি ভুল সূত্র দিয়ে ম্যাথ করছেন, এতে করে তো সারাদিনও আপনার ম্যাথ মিলবে না। তানশানের কথায় রূপকথা নিজের খাতার দিকে তাকায়। পরপরই কাজ ঝাঁকিয়ে ঠোঁট উল্টে বলল, ও আসলে আমি ম্যাথে খুব খারাপ। এটা অনেকক্ষণ যাবত চেষ্টা করছিলাম, বাট পারছিলাম না। তানশান হাতের কাপড় ভাঁজ করতে করতে বলল, ম্যাথে খারাপ তো সায়েন্স নিয়েছেন কেন? এখানে তো সবই ম্যাথ। রূপকথা নিভুস্বরে বলল, আমি ডক্টর হতে চাই, এর জন্য তো সায়েন্স প্রয়োজন, তাই না? তানশান ছোট্ট করে জবাব দেয়। পুনরায় বলল, ওখানে কিউবের সূত্র বসবে, ওখানে মান দেওয়া আছে 6, সেটা দেখলেই তো বোঝা যায় কিউবের সূত্র বসবে, কিন্তু আপনি স্কোয়ারের সূত্র প্রয়োগ করছেন বারবার। ও আচ্ছা, ধন্যবাদ। রূপকথা প্রফুল্ল হেসে বলল, তানশানের কথা মতো রূপকথা কিউবের সূত্র বসে, কিন্তু সেটাও ভুল বসিয়েছে। তানশান অতিষ্ঠ হয়ে ডানেভাবে মাথা নেড়ে বলল, আপনি তো সূত্রই পারেন না, তাহলে ম্যাথ পারবেন কি করে? রূপকথা অবুঝ পানে তাকিয়ে বলল, এটাই তো কিউবের সূত্র, তাই না? কিউবের সূত্র 2টা, আপনি অন্যটা বসিয়েছেন আর সেটাও ভুল বসিয়েছেন। রূপকথা না পেরে ঝিমিয়ে বসে রইল খাতার দিকে তাকিয়ে। তানশান আর চোখে তাকে দেখে হাতের কাপড়টা রেখে পড়ল, দিন, আমি সূত্র বসিয়ে দিচ্ছি। রূপকথার চোখ চকচক করে উঠল। সে খাতাটা বাড়িয়ে দিল তানশানের দিকে। তানশান টি টেবিলের সামনে হাঁটু গেড়ে বসে মিনিটের মাঝেই সূত্র বসিয়ে মান বসিয়ে দিয়ে উত্তর নামিয়ে দিল। সেটা দেখে রূপকথার চোখে মুখে উজ্জ্বলতা বৃদ্ধি পায়। সে আগ্রহী কণ্ঠে শুধায়, তুমি কি ম্যাথ খুব ভালো পারো? এটা তো সলভ করে দিলে, তার মানে আর ম্যাথগুলো পারো তুমি, তাই না? আমি একটু করিয়ে দেবে? আমি অঙ্ক মোট পারি না, সূত্র কখনো মুখস্থ থাকে না আমার। তানশান তার দিকে তাকিয়ে শুধায়,
কেন আপনারা টিচাররা আমাকে শেখাননি? কলেজের টিচাররা শিখিয়েছে, কিন্তু খুব অল্প কিছু, একটা দুটো সূত্র শেখায় অঙ্ক করার সময়। তারা তো প্রাইভেটে বিস্তারিত শেখায়, আর আমি তো প্রাইভেটে পড়িনি, তাই ভালো পারি না। রূপকথা স্মিত হেসে বলল। সরব তানশানের কানে ভাসে বাবার বলা একটা কথা, তার জন্যে কারোর জীবন সুন্দর হয়ে যাবে। হুট করে তার মাঝে অজানা নম্রতা এসে হানা দেয়। সে খাতার দিকে তাকিয়ে নম্র কণ্ঠে বলল, আমি আপনার স্ট্যান্ডার্ডের ম্যাথ পারি না, আমি এগুলো এখন পর্যন্ত করিনি। কিন্তু তুমি যে এটা করে দিলে। রূপকথার প্রশ্নে তানশানের কপাল কুঁচকে যায়। বলল, আপনি তো প্রশ্ন ঠিক করে পারেন না, এটা তো এতটুকু না, একা বিশাল একটা প্রমাণ। এটা তো শুরুর ছোট্ট একটা অংশ, যেটা আমার বেসিকের মধ্যে পড়েছে, তাই পেরেছি। কিন্তু ম্যাথটা এখানে শেষ নয়, আরো আছে। এই যে এখানে দেখুন, এই সমীকরণটা প্রমাণ করতে হবে আপনাকে। রূপকথার উজ্জ্বলতা মিলিয়ে গেল। ভেবেছিল তানশান ম্যাথে ভালো হলে তাকে একটু সাহায্য করতে পারবে। প্রত্যেকবার এই ম্যাথের কারণে সে খারাপ রেজাল্ট করে, এতে করে সে মেডিকেলে চান্স পাবে কি করে। সে নিভু স্বরে বলল। ও তানশান পুনরায় কাপড় ভাঁজ করে লন্ড্রি বাস্কেটে রাখতে লাগলো। রূপকথা সোফা ছেড়ে উঠে বারান্দায় চলে যায়। ফিরে আসে সকালে সে স্কার্ফ হাতে তানশানের কাছে এগিয়ে এসে বলল। এটাও নাও, গুছিয়ে রাখো। রূপকথার কথায় তানশান পিছু ফিরে তাকায়। রূপকথা স্কার্ফটি এগিয়ে দেয়। তানশান এক পলক তাকে দেখে বলে, দরকার নেই। রূপকথা ভাবনায় পড়ল। সে পড়েছে বলে কি তানশান এটা নিতে চাইছে না? এই ভাবনা থেকেই সে কফিয়তে সুরে বলল, সকালে কিছুটা বাধ্য হয়েই এটা পরেছিলাম। আমার কাছে পরার মতো কোনো হিজাব ছিল না, এটাতে কোনো ময়লা নেই, আমি সুন্দর করে ধুয়ে রেখেছি। তানশান ফিরে তাকায় সংকোচ জর্জরিত মানবীটির দিকে। নম্র কণ্ঠে বলে, আমি তো জানতে চাইনি, এছাড়াও এগুলো কেউ পারবে না, ওটা আপনি রাখুন। আমি কেন রাখবো? এটা তোমার মায়ের, নিশ্চয়ই তোমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। রূপকথা অনেকটা সাহস নিয়ে উচ্চারণ করলো বাক্যটি। তানশান শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, এতগুলো গুরুত্বপূর্ণ নয়, আপনি রাখুন, ওটা আপনার জন্য উপহার। রূপকথা কিয়ৎকাল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অতঃপর মৃদু হেসে বলল, ধন্যবাদ। তানশান মাথা নেড়ে নিজের কাজ করতে থাকে আর রূপকথা অঙ্ক করতে বসে। নিজের কাজ শেষ হয়ে গেলে তানশানের বাস্কেট গুছিয়ে নেয়। আরেকবার প্রচেষ্টারত রূপকথার দিকে তাকিয়ে শুধায়, আপনি কি ম্যাথটা করতে পেরেছেন? রূপকথা ঠোঁট উল্টে না বোধক মাথা নাড়ল। তানশান বলল, আমার কাছে নোট গাইড আছে, আপনি চাইলে সেখানে দেখতে পারেন, এগুলো সমাধান রয়েছে সেখানে। সত্যি? রূপকথার উৎসুক কণ্ঠ। তানশান মাথা নেড়ে সায় জানায়। রূপকথা বলল, ঠিক আছে, দাও। আমার বই সব আমার রুমে, আমি কি বই এখানে দিয়ে যাব? সমস্যা নেই, আমি আসছি তোমার সাথে, চলো। এমনিতেও বাস্কেটটা অনেক ভারী, তুমি একা নিতে পারবে না। বলে রূপকথা এগিয়ে এসে বাস্কেটের এক পাশ আঁকড়ে ধরে। তানশান দেখল অত্যাধিক পরিমাণে সহজ এক সত্তাকে। সে বিনা দ্বিরুক্তিতে হাঁটতে শুরু করে। আসলে এই বাস্কেটটা বেশ ভারী। নিজের ঘরে এসে তানশান সেলফ থেকে হায়ার ম্যাথ নোট গাইড বের করে আনে। সেটা রূপকথাকে দিয়ে বলল। এই নিন। রূপকথা সেটা নেড়েচেড়ে দেখে জিজ্ঞাসা করে, তুমি তো 10ম শ্রেণীতে পড়ো, এটা তো দ্বাদশ শ্রেণীর, তোমার কাছে এগুলো কেন? আমি এগুলো পারি, 10ম শ্রেণীর ম্যাথ করা শেষ, তাই পাপা এখন একাদশ শ্রেণীর ম্যাথ করায়, এর জন্য এই বইগুলো কিনে রেখেছে পাপা, দরকার পড়লে এখান থেকে সমাধান দেখি। তানশানের কথায় কথার চোয়াল জুড়ে হা হয়ে গেল। হা করে সে তাকিয়ে রইল। বিদ্যাসাগরের নাতিপুতি তো এখানে। সে তো 1 বছরে পুরো বইটা কখনোই শেষ করতে পারেনি। সেখানে এই ছেলে কিনা ক্লাসে ওঠার আগেই সেই ক্লাসের বই পড়া শেষ। ও, আমি কি এখানে বসে ম্যাথটা খাতায় তুলে নেব? রূপকথার কথায় তানশান বলল। আপনার ইচ্ছা। তানশান আনন্দ চিত্তে নিজের কাবার্ডের কাছে যায়। কাবার্ডের এক পাশ পুরো খালি করে। আজ থেকে মা তার সাথে তার পাশে থাকবে। এই কটা দিন মাকে ছুতে না পেরে দম বন্ধ লাগছিল। অন্যদিকে রূপকথা স্বভাব সুলভ আচরণ দ্বারা ম্যাথটি মুখস্থ করতে লাগলো। তানশান চোখ মুখ কুচকে ফিরে তাকালো। বাংলা রচনার মতো শব্দ করে ম্যাথ পড়তে দেখে হতবাক হয়ে শুধায়, আপনি ম্যাথ মুখস্থ করছেন কেন? রূপকথা হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, তোমায় বলেছিলাম না আমি ম্যাথে প্রচুর খারাপ, অঙ্ক আমার মাথায় ঢোকে না, আর বুঝিয়ে দেওয়ার তো মানুষও নেই, তাই এভাবে মুখস্থ করি আমি, নয়তো মনে থাকে না আমার। তানশান আর সহ্য করতে পারল না পছন্দের বিষয়টির এত বেহাল দশা। সে সব কাজ ছেড়ে রূপকথার কাছে এসে চেয়ার টেনে বসে। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে নোট গাইডটা নিজের দিকে টেনে নিয়ে বলল, ম্যাথ মুখস্থ করলে আপনি এই ব্যতীত আর কোনো ম্যাথ করতে পারবেন না। আমি আপনাকে বুঝিয়ে দিব, তবুও আর কখনো ম্যাথ মুখস্থ করবেন না। মেডিকেলে চান্স পেতে হলে বেসিক জানতে হয়, সেটাও খুব ভালোভাবে।
তুমি আমার বুঝিয়ে দেবে? রূপকথা সাগ্রহে শুধায়। তানশান বলল, চেষ্টা করব। আগে আমি বুঝিনি, তারপর আপনাকে বুঝিয়ে দিব। জানি না কতটুকু পারবো, তবে পাপাকে বলবেন, সে আরো সুন্দর করে বুঝিয়ে দেবে। পাপা ম্যাথ খুব ভালো। রূপকথা মৃদু হাসলো তানশানের প্রফুল্ল কণ্ঠে। দুজনেই খেয়াল করেনি কখন তারা একে অপরের সহপাঠী হয়ে গেছে। সম্পর্ক যতটা তিক্ত হোক না কেন, আমরা সেগুলো ছাপিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র তুচ্ছ কিছু সম্পর্ককে জোরদার করি। হয়তো একদিন ওই তিক্ত সম্পর্কের ভিত্তিগুলো ফিকে পড়বে ক্ষুদ্র এবং তুচ্ছ সহপাঠী সম্পর্কের কাছে। তানশান 10 মিনিট বসে নিজে বুঝলো ম্যাথটা। তানশান 10 মিনিট বসে নিজে বুঝলো ম্যাথটি। পরে রূপকথাকে বোঝাতে নিল। সুযোগ সুবিধা বঞ্চিত মেয়েটি আজ একটু পথপ্রদর্শক পেতে যেন তার মেধা উজ্জীবিত হতে লাগলো। পড়াশোনা নিয়ে অত্যাধিক পরিমাণে আগ্রহী মেয়েটি খুব সহজেই বুঝে গেল ম্যাথটি। তানশান গাইড বন্ধ করে নিশ্চিত হতে জিজ্ঞাসা করে, আপনি কি বুঝেছেন, নাকি আমি আবার বুঝিয়ে দিব? বুঝেছি, খুব ভালো করেই বুঝেছি। 2-1বার চর্চা করলেই হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। রূপকথা হাসজ্জ্বল মুখে বলল, জীবনে প্রথম কেউ এতটা সুন্দর করে তাকে ম্যাথ বুঝিয়ে দিয়েছে, আর সে বুঝেছে। অঙ্ক বুঝতে পারলে এত শান্তি লাগে সে জানতো না। আগে তো সবসময় অঙ্ক মুখস্থ করে পাশ করেছে, এর জন্যই ম্যাথে অনীহা কাজ করে তার। আজ ম্যাথ নিয়ে তার আগ্রহ, ইচ্ছে আরও বেড়ে যায়। এখন একটু হলেও আশা জাগ্রত হচ্ছে মনে যে সে যদি ম্যাথ না পারে তবে তানশান দেখিয়ে দেবে। সে জিজ্ঞাসা করে, আমার বেসিক অনেক খারাপ, তুমি কি আমায় একটু বেসিক শেখাবে? তানশান বই গোছাতে গোছাতে বলল, আমার থেকে পাপা বেশি ভালো পারে, আমাকেও সে শিখিয়েছে। তাকে বলবেন, সে শিখিয়ে দেবে। সে তো ব্যস্ত থাকে। পাপা পড়াশোনার ব্যাপারে কখনো ব্যস্ততা দেখায় না। তানশান নাকচ করে বলল। ওহ, বই গোছাতে গিয়ে তানশানের হাতে বাঁধে অপরিচিত একটা খাতা। এটা তার নয়। সে খাতার উপর নাম দেখে গোটা গোটা অক্ষরে রূপকথা লেখা সেথায়। সে কপাল কুঁচকে নেয়। নামটা খুব অদ্ভুত, সে আগে কখনো শুনেনি। কৌতূহলী ধূসর বর্ণে দৃষ্টি স্থির রেখে এসে জিজ্ঞাসা করে, নাম কি আপনার? রূপকথা। ফেইরি টেইল, সুন্দর নাম। তানশান অদ্ভুত কণ্ঠে বলল। মুখে তার স্মিত হাসি। রূপকথা ফেল করে তাকিয়ে রইল তানশানের দিকে। এতদিন ভাবতো বাবা ছেলের চেহারা আর বাহ্যিক কাঠামোই এক, কিন্তু এখন তো দেখছে মস্তিষ্কটাও এক। তপবন লম্বা লম্বা পা ফেলে উপরে উঠে মিটিং শেষ করে চলে এসেছে। তানশানকে পড়াতে বসতে হবে, নামাজ পড়তে হবে। সে হাঁটতে হাঁটতে স্বভাবসুলভ আচরণ দ্বারা প্রথমে ছেলের ঘরে ঢুকে চাপিয়ে রাখা দরজা খুলে ভেতরে উকি দিতে তার দৃষ্টিতে বিস্ময় ছুঁয়ে যায়। তানশান আর রূপকথাকে হাসি মুখে কথা বলতে দেখে কিয়ৎকাল অবাক চোখে তাকিয়ে শুধায়, তোমরা কি করছো? রূপকথা তানশান চকিতে দরজার পানে তাকায়। তানশান বাবাকে দেখে চঞ্চল কণ্ঠে বলল, সে ম্যাথ একদমই পারে না পাপা, তাকে ম্যাথ শিখিয়ে দাও। তপবন ততক্ষণে ঘরে ঢুকে গিয়েছে। দরজা চাপিয়ে চাদর হাতে এগিয়ে আসে তাদের কাছে। রূপকথার দিকে কপাল কুঁচকে তাকিয়ে শুধায়, তুমি ম্যাথ পারো না? ম্যাথ না পড়লে চান্স নিয়েছো কেন? এখানে তো সবই ম্যাথ। রূপকথা এবার আর অবাক হলো না বাবা ছেলের এই মন্তব্যে, বরং সে রাগে অপমানে নাকের পাটা ফুলল। এমনিতেই শাশুড়ির ওইসব তিক্ত কথা মাথায় ঘুরছে, তার উপর এই বাবা ছেলের এমন কথায় তার মুখটা থমথমে হয়ে গেল। সে তপবনের দিকে চোখ মুখ কুচকে এক পলক তাকিয়ে খাতা হাতে গটগট করে বেরিয়ে যায় কক্ষ থেকে। তপবন ভরকে গেল রূপকথা রেগে যাওয়া দেখে। সে তানশানের দিকে তাকিয়ে অবুঝ কণ্ঠে শুধায়, কি হলো? রেগে গেল কেন? তানশান কাচুমাচু করে উঠল বাবার প্রশ্নে। কাচুমাচু করেই বলল, কারণ আমিও তাকে এই একই কথা বলেছিলাম, তাই। তপবন সরব গম্ভীর গলায় বলল, তুমি কেন এই কথা বলেছো তাকে? সে তোমার থেকে বড়, এই কথা শুনলে লজ্জা পাবে না? এটা ঠিক করোনি তানশান। সরি পাপা। তানশান অনুতাপের কণ্ঠে বলল। তপবন তার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, সমস্যা নেই, এরপর থেকে এমন কথা আর কখনো বলবে না। আমি তো বড় বলে কিছু মনে করবে না, কিন্তু তুমি তো ছোট। তোমার থেকে এমন কথা বা প্রশ্ন শুনলে লজ্জা পাবে, বুঝেছো? জি পাপা। তানশান মাথা নেড়ে বলল। তপবন পুরো ঘরে চোখ বুলিয়ে জিজ্ঞাসা করে, কাপড় চোপড় এনেছো? এগুলো এইভাবে রেখে দাও, পাপা নামাজ পড়ে এসে গুছিয়ে রাখবো। তুমি পড়তে বসো, ওকে? তানশান পড়তে বসে। তপবন ছেলের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে যায়। ওষ্ঠকোণে ভর করে অপ্রকাশিত এক হাসির উজ্জ্বলতা। ইদানিং হুটহাট কেউ একজন তার সাথে অভিমান করে। আজ সকালেও এমনই এক অভিমানী দৃষ্টিতে তাকিয়েছিল যখন শপিং করার সময় হঠাৎ ভিড়ের মাঝে হারিয়ে গিয়েছিল মেয়েটি। যখন খুঁজে পেল তখন সংকোচিন শক্ত করে আঁকড়ে ধরেছিল তার হাত আর অভিমানী দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু মুখে একটা শব্দ বলেনি। তবে আশ্চর্য হলেও সে বুঝতে পেরেছিল অভিমানী দৃষ্টির মানে। তাকে একা ছেড়ে কোথায় গিয়েছিল সে? তখন আপনা আপনি তার জিহ্বা থেকে বেরিয়ে আসে, তোমার ছেড়ে কোথায় যাব? তপবন ধীর পায়ে চাপিয়ে রাখা দরজাটা খুলে ঘরে ঢুকতে দৃষ্টি আকর্ষণ থমথমে মুখে লন্ড্রি বাস্কেটের পাশে দাঁড়ানো কাপড় ভাঁজ করতে থাকা মেয়েটি।
সে গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, বিফল হওয়ায় জিজ্ঞাসা করে, রাগ করলে? স্বল্প পরিচয় মেয়েটির থেকে আশ্চর্য রকমের উপেক্ষা পেয়ে তপবন আশ্চর্য হলো বেশ। বহু বছর পর নারী অভিমানের শিকার তপবন কিয়ৎকাল সময় নিল হাতের ঘড়ি খুলতে খুলতে অবলোকন করে রাগান্বিত মেয়েটিকে। মাস্টার্ড কালারের কটন শাড়ির সাথে মেরুন রঙা ব্লাউজে ছোট্ট হ্যাংলা পাতলা দেহের আদল সুদৃশ্যমান, হাড়ে মাংসে মিলিয়ে 40 কেজি ওজন হবে হয়তো, এমনটাই তার ধারণা। তবু এই ছোট্ট আদলে যেন পরিস্ফুটিত নববধূর রূপ নির্দেশ করে মেয়েটি। তার নামের সৌন্দর্যে সেজে আছে। এই বধূরূপ কেন আজই তার নজরে আসলো? আগে কখনো কেন আসেনি? নাকি দেখার চেষ্টা করেনি? আজ প্রবল অধিকার বোধ নিয়ে যখন তার সাথে রাগ দেখালো, তখন মনে হলো নারীটি এর পুরো অধিকার আছে তার উপর রাগ দেখানোর, কেননা নারীটি তার স্ত্রী। সহসা অলস গতিতে বেঁকে যাওয়া ওষ্ঠ কোণা তপবনকে অপ্রস্তুত করে। দ্রুত আকাশ পাতাল ভাবনা বাদ দিয়ে পুনরায় শুধায়। রাগ করেছো? রূপকথা থমথমে গলায় বলল, না, রাগ করবো কেন? তপবন ধীর পায়ে রূপকথার সামনে এসে দাঁড়ায়, মৃদু হেসে শুধায়। রাগ করোনি? কাপড় ভাঁজ করতে থাকা মেয়েটির সম্মুখে লোকটি সরু দৃষ্টি এড়িয়ে একই স্বরে বলল, না। তবে এটা খুলতে সাহায্য করো। পিছু ঘুরে আধা খোলা পাঞ্জাবিটা নির্দেশ করে বলল তপবন। প্রাত্যহিক ঝামেলার একটা অংশ এই পাঞ্জাবি খোলা, খুলতে গেলে আটকে যায়। ভাবলো আজ সাহায্যকারী যখন রয়েছে তবে কি দরকার ঝামেলা পোহানোর। রূপকথা কিয়ৎকাল তাকে থেকে বোঝার চেষ্টা করলো তপবনের কথা। তপবন আধা খোলা পাঞ্জাবি ধরে রেখে তাড়া দিয়ে বলল, কি হলো, সাহায্য করো না? হুম। অস্ফুট স্বরে বলে রূপকথা দ্রুত সাহায্য করলো তপবনকে পাঞ্জাবি খুলতে। খুব সহজে পাঞ্জাবি খুলে যেতে তপবন শান্তির নিঃশ্বাস ফেলল। রূপকথার দিকে ফিরে বলল, ধন্যবাদ আর দুঃখিত, আমি ওভাবে বলতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি তুমি যেই বিষয়ে পারদর্শী সেই বিষয় নিয়ে এগুলে সফলতা তাড়াতাড়ি তোমার দাঁড় করে পৌঁছবে, কিন্তু সেই বিষয়ে তুমি পারদর্শীও নও, সেটা নিয়ে গেলে সফলতা অর্জন করা কিছুটা কষ্টকর হবে আর কি। এর মানে এই নয় যে একদমই অসম্ভব। চেষ্টা আর আগ্রহ থাকলে সবই সম্ভব। তুমিও যদি মান দিয়ে প্রচুর ঘাটাঘাটি করো, চেষ্টা করো, চর্চা করো, তবে দেখবে তুমি একদিন ম্যাথে পটু হয়ে গেছো। রূপকথার থমথমে মুখটি নরম হয়ে আসে, দৃষ্টি নামিয়ে নম্র স্বরে বলে, আমি বায়োলজিতে খুব ভালো, আর আমার মুখস্থ বিদ্যাও অনেক ভালো, তাই আমি ডক্টর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে সেদিকে আগাও। আর ম্যাথের সাথে বোঝাপড়া করার জন্য আমি আর তানশান্ত তোমার সাথেই আছি। তোমার শুধু একটু নিয়ম নীতি আর মনোযোগ সহকারে তোমাকে পড়তে হবে একটু। রূপকথার উজ্জ্বল দৃষ্টি ফেলে শুধায়, আপনি কি কলেজের শিক্ষকদের মতো ম্যাথে পারদর্শী? তপবন কাঁধ ঝাঁকিয়ে বলল, তা তো জানি না তাদের মতো পর্দাসীন কিনা, কিন্তু তোমার ম্যাথে অনীহা এবং দুর্বলতা দূর করতে পারবো ইনশাল্লাহ। রূপকথার চোখে মুখে উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ওষ্ঠদ্বয় বিস্তৃত হয়ে গেল। সে মাথা নেড়ে শুধায়, তাহলে আপনি আমায় পড়াবেন? আমি খুব ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করব। আপনি শুধু এই ম্যাথের দুর্বলতাটা দূর করে দিন আমার। তপবন খেয়াল করে মেয়েটার আকাঙ্ক্ষা মিশ্রিত উজ্জ্বল মুখশ্রী, একেই বলে নিয়তি। কেউ পড়াশোনা করার জন্য তৃষ্ণার্ত, কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা না পাওয়ায় তার জীবন থমকে যায়। আর কেউ দেখা যায় সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও পড়াশোনায় আগ্রহ খুঁজে পায় না। সে বলল, তুমি কোচিংয়ে ভর্তি হতে চাইলে হতে পারো, সেখানে আরও ভালো করে শিখতে পারবে। কোচিং? রূপকথা ধিমি কণ্ঠে শুধায়। তার মুখশ্রী মলিন হয়। সে যে অনিশ্চিত কিছু নিয়ে অতিরিক্ত আগ্রহী, কিন্তু তার শাশুড়ি সে কি তাকে পড়াশোনা করতে দিবে? তবুও তপবনকে কিচ্ছুটি বলল না। সে সাময়িক ভোলার চেষ্টা করল। শাশুড়ির বিকৃত চিন্তাধারা সে নাকচ করে বলল, আমি কোচিং করব না। কেন করবে না? কোচিং তো করতেই হবে, এখন করতে হবে, এডমিশনের জন্য হলে করতে হবে। কোচিং না করলে তো পারবে না। রূপকথা না বোধক মাথা নাড়ে। কলেজে ভর্তি হতে পেরেছে এতটুকুই তার জন্য যথেষ্ট। কোচিং করলে ঘরের কাজ করবে কে? মনতার শরীর ভালো না, শাশুড়ি সহ ঘরের সকলের কষ্ট হয়ে যাবে। সে বলল, আপনি আছেন না, আমি আপনার কাছে পড়ব। তপবন কাবার্ডের সাথে হেলান দিয়ে বলে, আমি পড়লে বুঝবে তুমি? বুঝবো না কেন? তানশান বুঝলে আমিও বুঝবো। রূপকথা বিলম্বহীন দৃঢ় কণ্ঠে পড়ল। তপবন মৃদু হেসে বলে, তানশান ছোটবেলা থেকে আমার কাছে পড়ে, সেই অভ্যস্ততা থেকেই আমার কাছে ও খুব সহজে বুঝে যায়। কিন্তু তুমি তো আগে কখনো পড়নি, নতুন করে পড়ার ধরন অধ্যয়ন করতে সময় লাগে। সময় লাগবে না, আমার কাছে নতুন পুরাতন বলে কিছুই নেই। আমার একজন পথ প্রদর্শক হলেই হবে, আমি ঠিক বুঝে নেব। রূপকথা দৃঢ় কণ্ঠে বলল। তপবন সায় জানিয়ে বলল, আচ্ছা, তানশানের কাছে কোন ম্যাথে সমস্যা নিয়ে গেছিলে? দেখাও দেখাও আমায়, আমি বুঝে দিচ্ছি।
দরকার নেই, তানশান আমায় বুঝিয়ে দিয়েছে। তপবন আশ্চর্য হলো। ও পেরেছে তোমার ম্যাথ সলভ করতে? ওকে তো আমি এখনো এইসব ম্যাথ করাইনি। ও অনেক মেধাবী, নোট গাইড থেকে বুঝিয়ে দিয়েছে, আর আমি খুব ভালো করে বুঝে নিয়েছি। রূপকথা হাসি মুখে বলল। তাই সারাদিন কাটে বইয়ের সাথে, কোনো বাজে অভ্যাস নেই। এদিক থেকে আমি বেশ নিশ্চিন্তে থাকি। তপবন হাসি মুখে বলল। ছেলে জড়িত প্রত্যেকটা কথা তাকে আনন্দ দেয়। রূপকথা কাপড় ভাঁজ করতে করতে বলল। তানশান অনেক ভালো। কেন? তপবন কাবার থেকে ফতুয়া বের করতে করতে সুধায়। রূপকথা কাজ ঝাঁকিয়ে বলল। এই যে আমার সাথে কি সুন্দর ব্যবহার করলো, নিজে থেকেই ম্যাথ বুঝিয়ে দিল। তপবন ব্যস্ত হাতে ফতুয়া পড়ে। কৌতূহলী দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে সুধায়। তোমার সাথে খারাপ ব্যবহার করবে কেন? সরব চোখাচোখি হলো দুজনার। রূপকথার মাঝেই হঠাৎ করে হানা দেওয়া জড়তা অবলোকন করে তপবনের মাথায় আসে নিজেদের সম্পর্কের ভিত্তি। রূপকথা চোখ নামিয়ে ধিমি কণ্ঠে বলল। সম্ভবত কেউ এমন মানুষের সাথে ভালো ব্যবহার করে না। কেমন মানুষ? তপবনের কণ্ঠে ভরপুর কৌতূহল, সাথেই তার চোখে মুখে অযৌক্তিক কথার অসন্তোষ রেশ। মানুষ তো মানুষ হয়, এমন মানুষ আর কেমন মানুষ বলে কিছু হয় নাকি? রূপকথা তেমনই ধিমি কণ্ঠে বলল। সৎমা। তপবন এমন জবাবের অপেক্ষাতেই ছিল। সে মেয়েটার নত মুখটার দিকে তাকিয়ে বলে। সৎমা কোনো অপরাধ কিংবা পাপ নয়, তবে এই শব্দের মর্মার্থ কিছুটা তিক্ততা বহন করে। তাই এই শব্দটা যতটা উচ্চারণ করবে সম্পর্কের তিক্ততা ততটাই বাড়বে। চেষ্টা করবে এগুলো এড়িয়ে চলার। এগুলো ব্যতীত অনেক সম্পর্ক মেনটেন করা যায়, যেমন বন্ধুসুলভ ভাব। এতটুকু বলে তপবন থামে, পুনরায় বলতে শুরু করে। তানশানকে বাস্তবতা বোঝা অনেক দরকার একজন মানুষ হিসেবে গড়ে তুলতে। ছোটবেলায় একবার একজন ক্লাস ফেলো তার বই ছিঁড়ে ফেলছিল, তাই তানশান রেখে তাকে কলম দিয়ে আঁচড় দিয়েছিলাম। সেটাই প্রথম এবং শেষ ছিল। এরপর থেকে আর কখনোই সে এমন কাজ করেনি। কারণ কি জানো? সে যাকে আঁচড় দিয়েছিল তার মা ওকে বলেছিল ওর মা নাকি একজন খারাপ মহিলা। সে তার সন্তানকে ভালো শিক্ষা দিতে পারেনি। সেদিনের পর থেকে সে একটা শিক্ষা গ্রহণ করে, সে যদি কখনো কোনো খারাপ কাজ করে তবে তার শাস্তি তার মৃত্যু মাকে পেতে হবে। তারপর থেকে তানশান কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না, তাতে সামনের মানুষটা তার সাথে যতটা খারাপ আচরণ করুক না কেন, ওর প্রত্যেকটা পদক্ষেপ এমন থাকে যেন ওর কারণে কে কষ্ট পায় না আর তার মৃত্যু মাকে কটু কথা শুনতে না হয়। সেখানে তুমি ওর সাথে কোনো খারাপ আচরণ করনি। তানশান তোমায় খারাপ চোখে দেখবে না, তাই নিজেকে কখনো কোনো কিছু নিয়ে ছোট মনে করে না। জড়তা রাখবে না, মাথা উঁচু করে বাঁচতে শেখো। রূপকথা বিমুগ্ধ পানে তাকিয়ে রইল তপবনের দিকে। এই বাবা ছেলে দুজনেরই অত্যাধিক পরিমাণে শান্ত সহজ ব্যক্তিত্ব তাকে বারবার মুগ্ধ করে। তপবন উঁচু করে আসে। রূপকথা তখনও বাস্কেট থেকে কাপড় গুছিয়ে কাবার্ডে রাখছে। এটা রোজকার কাজ। এতদিন তপবন নিজে করতো, এখন বহু কাজই আর তাকে করতে হয় না। সে রূপকথাকে বলল। দ্রুত হাতের কাছে পড়তে আসো, আমি নামাজ পড়ে আসছি। রূপকথা মাথা নেড়ে সায় জানায়। তপবন নামাজ পড়ে স্ত্রী সন্তান সমেত একসাথে পরিবারের সাথে রাতের খাবার খায়। তবে নির্জনা বেগমের গাম্ভীর্যতা ক্রমশ বাড়তে লাগলো রূপকথার প্রতি, কিন্তু সেই গাম্ভীর্যতা ছুঁতে পারে না রূপকথাকে। তপবন নামক দুর্ভেদ্য দেয়াল টপকে বাবার চলে যাওয়ার পর থেকে কখনোই প্রাইভেট পড়া কিংবা কঠিন পড়াগুলো বুঝিয়ে দেওয়ার মতো কেউ ছিল না রূপকথার। কঠিন হোক সহজ হোক সব নিজের মতো করে বুঝে নিয়েছে। নিজ প্রচেষ্টায় এই পর্যন্ত আসা মেয়েটিকে আজ প্রথমবার কেউ পড়া বুঝিয়ে দেবে। রূপকথা খুব খুশি আজ। এখন পড়াশোনা তার জন্য হয়তো আরও সহজ হয়ে যাবে আর সে মেডিকেলে চান্স পেয়ে যাবে। প্রফুল্ল চিত্তে রূপকথা হাতের কাজ সম্পন্ন করতে লাগলো। খাবার টেবিলের একপাশে বসে শারীরিক অস্থিতিশীলতার ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকা মৌনতা মৃদু হাসল রূপকথার আনন্দ দেখে। রোজ আর জবা হাতে হাতে কাজ করছে। রোজ বলল। বড় ভাবি তুমি যাও, পড়তে যাও, আমি আর জবা আপা মিলে এগুলো করে নেব। মনুবউকে কাজ করতে দেব না। রূপকথা ব্যস্ত কণ্ঠে বলল। সমস্যা নেই আপু, আর একটু কাজ আছে, এটুকু করেই যাই। পরপরই মৌনতার দিকে তাকায় চিন্তিত কণ্ঠে বলে। ভাবি আপনি এখনো এইখানে বসে আছেন কেন? উপরে গিয়ে বিশ্রাম করুন, আপনার শরীরের দিকে যে তাকানো যাচ্ছে না। মৌনতা ম্লান হাসলো, মিহিস্বরে বলল। তোমার ভাইজানের আসতে রাত হবে রূপকথা, তাকে খাবার দিতে হবে। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। রূপকথা মলিন চোখে তাকায়। চোখে কালশিটে দাগ, অত্যাধিক ফ্যাকাশে বরণ, বদনে রাজ্যের ক্লান্তি। মানুষকার প্রতি কি তার স্বামীর একটুও চোখ পড়ে না? দীর্ঘশ্বাস ফেলে এসে বলল। ডক্টর দেখাবেন না ভাবি? আমার এমন অসুস্থতা লেগেই থাকে। এত চিন্তা করো না পিচ্ছি মেয়ে, তোমার ভাইজানকে বলবো, সে তো ব্যস্ত থাকে।
রূপকথা কিছু বলল না। সবসময় এমন কথা বলে মৌনতা। সে কাজ শেষ করে আঁচলে হাত মুছতে মুছতে দ্রুত কদমে উপরে যায়। তবে ঘরে ঢুকে তপবনকে পেল না। সে জানে তপবন কোথায় আছে। কিছুটা জড়তা নিয়ে তানশানের ঘরে যায়। দরজায় টোকা দিতেই ভেসে আসে তপবনের উঁচু কণ্ঠ। ভেতরে চলে আসো রূপকথা। রূপকথা দরজা খুলে উকি দিতেই তপবন বলল। বই খাতা নিয়ে এখানে চলে আসো, দুজনকে দুই জায়গা থেকে পড়ানো সম্ভব নয়। রূপকথা এক পলক তাকায় তানশানের দিকে, তার প্রতিক্রিয়া দেখার নিমিত্তে। তবে তানশান একদম প্রতিক্রিয়াহীন। সে মনোযোগ সহকারে খাতার দিকে দৃষ্টিপাত করে লিখছে। রূপকথা বই খাতা নিয়ে আসে। স্টাডি টেবিলের দুই পাশে দুজন বসে আছে, আর তাদের মধ্যমণি তপবন। তপবন একটু ঘাটল। রূপকথার ম্যাথের বেসিক কতটুকু সমৃদ্ধ, তবে তানশানের মতো তাকেও হতাশ হতে হয়। রূপকথার বেসিক খুবই দুর্বল। তপবন গুরুত্ব বাড়ায়, কেননা রূপকথার কাছে 1 বছর রয়েছে। এর মধ্যে গোটা ম্যাথে সমস্যার সমাধান না করতে পারলেও কিছুতে ওভারকাম করা যাবে। বছর 2 আগে সে প্রাণবন্ত সুস্বাস্থ্যের অধিকারী মৌনতা অচিরেই কোথায় হারিয়ে গিয়েছে। কথায় আছে, শারীরিক রোগের থেকেও মানসিক চাপ বেশি যন্ত্রণাদায়ক। আর সেটা যদি হয় নিজের একমাত্র ভিত্তিকে হারিয়ে ফেলার মানসিক যন্ত্রণা, তবে তো এক টুকরো হাসি যেন বিলাসিতা। যেই স্বামীকে নিজের সবটা মেনে একটা সুখী সংসার করার জন্য দিনরাত পরিশ্রম করে যায়, সেই স্বামী দিন শেষে অন্যত্র নিজের সুখ খুঁজে। এই যন্ত্রণা কি কম ছিল যে এখন শরীরটাও সায় দেয় না? সংসার করতে হলে ধৈর্য সহ্যের প্রয়োজন। শাশুড়ির এই এক কথা মেনে চলতে চলতে আজ মৌনতা ভীষণ ক্লান্ত। মাঝে মধ্যে একটু ভালোবাসার জন্য মরিয়া হয়ে ওঠে অন্তঃস্থল, অথচ তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো একজন মানুষ নেই। অস্থিমজ্জা কামড়ানোর ন্যায় অসহনীয় ব্যথা দাঁতে দাঁত চেপে সহ্য করতে করতে মৌনতা দুর্বল চাহনি ফেলল ঘড়ির পানে। 12টা বাজে, ইমরোজ এখনো আসছে না। সে ঘন ঘন শ্বাস ফেলল। দিনের এই অন্তভাগে শরীর একদমই ভেঙে আসে। এই কনকনে শীতের রাতে তার সারা শরীর ঘামছে। নিজের বাম পাটা কেউ সযত্নে নিজের কোলে তুলে নিতেই আঁচলে গলা মুছতে মুছতে মৌনতা উদাসীন দৃষ্টি ফেলল রোজের দিকে। সম্মুখে চেয়ারে বসা রোজ আলতো হাতে পা টিপতে লাগলো। মৌনতা নিষেধ করলো। পা ছাড়ো রোজ। বেশি কথা বলো না মনোবু। ভাইজানকে ডাক্তার দেখানোর কথা বলছো না কেন? বলেছিলাম। কি বলেছে? ব্যস্ত, তোমার সাথে চলে যেতে বলেছে। মৌনতা ম্লান হেসে বলল, এই জীবনে স্বামীর থেকে একটু ভালোবাসা পাওয়া তার জন্য স্বপ্ন তুলল। রোজ চোখ তুলে তাকায় বলল, আমার সাথেই চলো তবে, কি সমস্যা? মৌনতার দৃষ্টি টলটল করে ওঠে। কেন কেউ বোঝে না, তারও একটা মন রয়েছে। অন্তঃস্থল যে একটু একটু করে গুমড়ে গুমড়ে মরে যাচ্ছে, কেউ কি টের পাচ্ছে? হাজারো পরিশ্রম অসুস্থতার মাঝে ওই একটা মানুষের একটু সহানুভূতি তাকে শক্তিশালী করে তোলার জন্য যথেষ্ট। নিজের যত্ন নিতে নিতে আজ সে ক্লান্ত। উদাসীন কণ্ঠে বলল, এই ব্যথা সবসময় তো থাকে না, হুটহাট হয়, চিন্তা করো না। সেটাই তো কেন হয় দেখা তো প্রয়োজন। আর তোমার শরীরের অবস্থা তো ভালো লাগছে না আমার। শুকাতে শুকাতে কোথায় গিয়েছো? নাইল হওয়ার পর থেকেই তো এমন শুকাচ্ছি। একসময় মোটু বলতে, আর এখন শুকাচ্ছি, এখন আবার শুকনা বলো। তোমরা চাও কি? মৌনতা গাছার কণ্ঠে রোজ থমথমে মুখে বলল, তোমায় সুস্থ সবল দেখতে চাই। মৌনতা এক দৃষ্টিতে তাকিয়ে রইল রোজের দিকে। ম্লান কণ্ঠে বলল, অথচ যেই মানুষটার আমার সুস্থতা চাওয়ার কথা, সেই মানুষটা জানি না আমি অসুস্থ। তোমাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে মনোবু? কোনো সমস্যা না হোক তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি রোজ। দোয়া করো, জানো আমি জিতে যাই। ফ্যাকাশে নেত্রদ্বয় থেকে নোনা জল গড়ানোর জন্য ছটফট করছে, ঠিক যেমনটা প্রতিনিয়ত ছটফট করে মৌনতার অন্তঃস্থল। জবা আর মাজেদা মলিন চোখে দেখে মানুষটাকে। এই পরিবারে এত বছর যাবৎ আছে, তারা বোঝে বদলে যাওয়া সম্পর্কের নড়বড়ে অবস্থা। রোজ ঝিমুনি দিয়ে বসা জবাকে জিজ্ঞাসা করে, আপা, আপনার কি অবস্থা? এমন ঝিমিয়ে জীবন পার করে দিতে যাচ্ছেন? বিয়ে করবেন না? জবা অনীহা প্রকাশ করে বলল, জীবনের সুখ পাইতে হইলে এই বেডা মানুষ থেকে দূরে থাকতে হইব। আফা, একবার বিয়ে করছিলাম না, সারাদিন মানুষের বাসায় কাজ করতে, তার সংসারে টাকা দাও, আবার মাইরও খাও, সম্মান তো নাই একটুও। মানুষই মনে করতো না। তার চাইতে এখন 1000 গুণ ভালো আছি, পরিশ্রম করি, টাকা আর শান্তি দুইটাই আছে। মৌনতা মৃদু হেসে বলল, জীবনে প্রথমবার জবাইকে বুদ্ধিমতী মনে হয়েছে। তো আপনার কি আমারে বেকুব মনে হয়? ছোট ভাইজানের সাথে যা করিস তাতে তাই মনে হয়। জেসে যে কুয়াতে ঝাঁপ দেয়, কোনোদিন দেখবি তার হাতে তুই 1-2টা খেয়েছিস। কেন আমার পাও নাই? সে মারবে আর আমি মার খেয়া থাকবো?
বইয়াই গেছে। জবা মুখ বাঁকিয়ে বলল। রোজ আর মৌনতা খিলখিলিয়ে হেসে উঠল। তন্মধ্যেই কলিং বেল বেজে উঠল। সহসা মৌনতা চোখ চকচক করে উঠল, চঞ্চল কণ্ঠে বলল, দরজা খুল জবা, তোর মেজো ভাইজান এসেছে মনে হয়। জবা উঠতে উঠতে বলল, হে হইলেই ভালো, এই জল্লাদ হলে কিন্তু আমার মেজাজ বিগড়ে যাবে। এক থাপ্পড়ে তোর মেজাজ ঠিক জায়গায় আনতেও এই রোজ বাবার সমস্যা হইবে না জবা। মাজেদা পান চিবুতে চিবুতে বললেন। জবা তেতে উঠল। মেজাজ খারাপ করবা না বুড়ি। জবা দরজা খুলতেই তার ভাবনা সঠিক করে দিয়ে এরোজের ফোলা ফোলা ফর্সা মুখটা ভেসে উঠে। লালচে টলটলে নেত্র তুলে এরোজ খেকিয়ে উঠল। মুখের সামনে দাঁড়িয়ে আছিস কেন? সর। জবা তড়িঘড়ি করে সরে গেল। মৌনতা আর রোজ দীর্ঘশ্বাস ফেলল, ইশারায় বলল, তাড়াতাড়ি লেবু পানি দিয়ায়, নয়তো আব্বুজান উঠে যাবেন। জবা আজ আর তিরিং বিরিং করে না মৌনতার অসুস্থতার কারণে। তৈরি করা লেবুর শরবত নিয়ে ছুটল। সেরে বেয়ে উঠতে থাকা এরোজকে পিছু ডেকে বলল, নেন নেন ভাইজান, এইটা খায়া নেন, মাথা ঠিক জায়গায় এসে যাইব। নিজের কথায় নিজে জিভ কাটে জবা। এরোজ চলছে তো চলছে, সে এবার পথরোধ করে দাঁড়ায়। এরোজ থমথমে মুখে তাকায়। জবা ভীষণ আত্মবিশ্বাসের সাথে ডোন্ট কেয়ার মুডে পড়ল। নেন খায়া নেন, দেখবেন মাথাটা হালকা হয়ে গেছে। বিগত দিনে মৌনতার হাত থেকে গ্লাস ছড়েনি বলে জবার মধ্যে এই আত্মবিশ্বাস। তবে তার আত্মবিশ্বাসকে দূরছাই করে দিয়ে এরোজ গমগমে স্বরে বলল, সামনে থেকে সর। এরোজ তুলছে, চোখের সামনে সব ডাবল ডাবল দেখাচ্ছে। জবা কপাল কুঁচকে বলল, এইটা খান, এই যে আপনি দুলতাছেন সব ঠিক হয়ে যাইব। ধৈর্যের শোচনীয় পর্যায়ে থাকা এরোজ সহসা গ্লাসটা ছুঁড়ে ফেলে গর্জে উঠল, তোকে সরতে বলেছি কতক্ষণ ধরে, আমার পথ আটকে দাঁড়ানোর সাহস হয় কি করে? হ্যাঁ? জবা সহ মৌনতা রোজ কেঁপে উঠল সেই হুঙ্কারে। গ্লাসটা গিয়ে সাদা মার্বেল টাইলসে টুকরো টুকরো হয়ে গেল। আতঙ্কিত জবা দিকদিশা হারিয়ে উল্টো দিকে ছুটে চলে গেল। তকদির শিকদার আজ দেরিতে ঘুমাতে যাওয়ায় সে জেগেছিল। এহেন হুঙ্কারে সে ছুটে বের হয়। সে জানে মৌনতা রাত জাগে প্রায়শ হয়েছে, ছুটে সে শুধায়, কি হয়েছে মৌনতা? মৌনতা দীর্ঘশ্বাস ফেলল শ্বশুরের কণ্ঠে। পায়ের ব্যথা ভুলে ছুটে যায় বসার ঘরে, বিনম্র কণ্ঠে বলল, কিছু হয়নি আব্বুজান, জবার হাত থেকে গ্লাস পড়ে গিয়েছে। মৌনতার কথা আর গ্রহণযোগ্য রইল না এরোজের দোদুল্যমান দেহ দেখে। তকদির শিকদার হিসিয়ে বললেন, ওই অপদার্থ আবার নেশা করে ঘরে এসেছে। ওর সাহস কি করে হয় আমার ঘরের শান্তি নষ্ট করার? এই বেয়াদব দ্বারা। তকদির শিকদার সেই রাতে পাল্টা হুঙ্কার ছাড়লেন। মৌনতা শ্বশুরকে অনুরোধ করে বলল, আব্বু রাত হয়েছে, এত রাগারাগি করার প্রয়োজন নেই আব্বু, আপনার প্রেশার এমনিতেই হাই, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি তাকে লেবুর শরবত দিচ্ছি। এমন আর কয়দিন চলবে বলতে পারো? আজ তো এক মাওরালি হয়ে গিয়েছে, এসেছে মাত্র কয়দিন, অথচ মানুষ আমায় এখনই টিটকিরি কেটে বলে আমি টাকা দিয়ে একটা মাতাল গুন্ডা লালন পালন করি। তকদির শিকদার রেগে বললেন, অথচ এরোজ নির্বিকার হেলতে দুলতে উপরে উঠে গিয়েছে। শ্বশুরকে ঠান্ডা করে ঘরে পাঠিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল মৌনতা। অতঃপর দ্রুত হাতে লেবুর শরবত বানিয়ে আরেকটা ট্রেতে রাতের খাবার সাজিয়ে রোজের হাতে ধরিয়ে দিল। এটা দিয়ে আসো রোজ, নয়তো ওভাবে না খেয়ে পড়ে থাকবে, আর আম্মা সকালে উঠে আমায় বকবেন। রোজ বিতৃষ্ণা ভরা দৃষ্টি ফেলে উপরে গেল। তার ভালো লাগে না ভাইজানকে এমন দেখতে। এই মানুষটা ছিল তার ঘরের সবচেয়ে চমৎকার মানুষ, তার খুব কাছের বন্ধু, অথচ এখন তার দিকে একবার চোখ তুলে তাকায়ও না। কেমন জীবন থেকে উদাসীন হয়ে গিয়েছে। নিশুতি রাতে কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল করে বের হয়েছে এরোজ। এক হাতে মাথা মুছতে লাগলো। রোজ ভয়ে ভয়ে ঘরে ঢুকে টেবিলে খাবার রাখলো। অতঃপর ভাইয়ের দিকে সতর্ক দৃষ্টি ফেলে একছুটে বেরিয়ে যায় কামরা থেকে। নিভে আসা সরু নেত্রে ছুটন্ত বোনকে দেখে এরোজ এক পলক দৃষ্টি ফেলল টেবিলের দিকে। ধীর পায়ে এগিয়ে যায় ট্রেটার দিকে। লোভনীয় খাবারের মধ্যে থেকে শুধু লেবুর শরবতটা তুলে নিল। এক পলক উদাসীন দৃষ্টি ফেলে ঢকঢক করে খেয়ে নিয়ে বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ে। দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা তপবন ক্ষীণ নিঃশ্বাস ফেলল। অতিরিক্ত চেঁচামেচি শুনে বের হয়েছিল, অথচ অন্তঃস্থল এখন অনুতাপে জর্জরিত। ছেলেটার এই দশার কারণ সে নিজেই। ফের কলিং বেল বাজলো। ইমরোজও চলে এসেছে। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে যায়। পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ রূপকথার, আর সেই আগ্রহকে ত্বরান্বিত করার জন্য তপবনের মতো পথ প্রদর্শক। রূপকথা আজ আরও দৃঢ় প্রত্যয়ী হয়ে উঠল। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ছে তার। এখন মনে হয় সে ঝরে পড়বে না।
রাত 12:30 পর্যন্ত তপবনের কাছে পড়েছে রূপকথা, আর তানশান 12টা পর্যন্ত। নিয়মানুযায়ী তানশান 12টা বাজার 10 মিনিট আগে বিছানায় যায়, 10 মিনিট মায়ের ডায়েরি পড়ে তারপর ঘুমিয়ে যায়। তপবন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তবে বিগত রাতের মতো আজও তার ঘুম ভেঙে গেল নিস্তব্ধ ভঙ্গ করা মৃদু শব্দে। সে ঘুম জড়ানো নেত্রে লাইট জ্বালাতে বিগত দিনের মতো ব্যথায় কুচকানো মুখটা ভেসে উঠল। সে ডানে বামে মাথা নাড়ে কমফোর্টার সহ রূপকথাকে নিচে দেখে অবুঝ কণ্ঠে শুধায়, আশ্চর্য, তুমি প্রতিদিন ওখানে কি করো? আমি তো বুঝতেই পারছি না, এত বড় বিছনা থাকতে তুমি পড়ে যাও কি করে? রূপকথা এবারেও নিরুত্তর ধীর স্থির উঠে বসে। এই প্রশ্নের জবাব নেই তার কাছে। তপবন বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে যায়, ফিরে আসে কোলবালির সাথে। সেটা রূপকথার পাশে দিয়ে রূপকথাকে মাঝখানে শুতে বলে। রূপকথা দ্বিরুক্তি করে না, চুপচাপ শুয়ে পড়ে। তবে গত রাতের মতো আজও ঘুমানোর আধা ঘন্টা পরে তপবন বুঝতে পারল প্রতি রাতে রূপকথা খাট থেকে পড়ে যাওয়ার কারণ। এক হাতে তার পেট জড়িয়ে কাঁধে মাথা দিয়ে বেঘরে ঘুমাচ্ছে রূপকথা। মেয়েটার ঘুমের ধরন নির্দেশ করছে মেয়েটার ঘুমের ধরন একদম বাজে। আগাতে আগাতে তপবনের এবার পড়ে যাওয়ার উপক্রম, তাই সে এবার আগানোই বন্ধ করে দিল। সে দীর্ঘশ্বাস ফেলে রূপকথাকে এক হাতে আগলে নিয়ে তাকে সহ মাঝে চলে গেল। হাত বাড়িয়ে লাইট নিভিয়ে আবারও চোখ বোঝার চেষ্টা করে। তার মুখশ্রীতে নেই কোনো বিরক্তি ভাব, বরং কিছু মিষ্টি স্মৃতিচারণ হতেই ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠল। বহু বছর পর সেই পুরনো কিছু অভিজ্ঞতা নতুন রূপে ধরা দিচ্ছে, যেগুলো না চাইতেও তপবন উপভোগ করছে। হুটহাট অভিমান দেখানো, অধিকার বোধের সাথে হাত আঁকড়ে ধরা, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমানো, তার দৈনন্দিন কাজগুলো আরো সহজ করে দেওয়া, এই অনুভূতিগুলো যেন নতুন রূপে তার জীবনে আগমন করেছে। জড়তাহীনভাবে পৃষ্ঠদেশ আঁকড়ে ধরা হাতটি আরেকটু জড়িয়ে নিল মেয়েটিকে। অজুহাত বলতে এতটুকুই যেন মেয়েটি পড়ে না যায়। নতুন সকাল, নতুন সব দায়িত্ব নিয়ে হাজির হয় রূপকথার কাছে। এই দায়িত্বগুলো যে তার বিকৃত জীবনযাত্রা আরেকটু কঠিন করার প্রয়াসে তা বুঝতে বাকি থাকে না রূপকথার। নির্জনা বেগম আজ সকাল সকাল উঠে রূপকথাকে কাজে নামিয়েছে। সকালের নাস্তা থেকে শুরু করে প্রত্যেকের খুঁটিনাটি চাহিদাগুলো তাকে দিয়ে পূরণ করানো এবং দুপুরে রান্নার জন্য লম্বা একটা খাবারের লিস্ট ধরিয়ে দিয়েছে। এগুলো তাকে রান্না করতে হবে। মৌনতাকে ধারে কাছেও যেতে দেয়নি নির্জনা বেগম। সে অসুস্থ। সকাল 8টা। রূপকথা লম্বা লিস্টটাতে দাঁড়িয়ে আছে রান্নাঘরে। গতকাল রাতে তপবন্ত বলেছিল আজ সে কলেজে যাবে, হয়তো আজ আর যাওয়া হবে না। সে মলিন হেসে মৌনতার দিকে তাকায়। মৌনতা অসহায় দৃষ্টিতে তাকালো রূপকথার দিকে। সে আর রোজ বেশ বুঝতে পারল এটা রূপকথাকে কলেজে না যেতে দেওয়ার পরিকল্পনা। মৌনতার শরীর অনেকটা ভালো এখন, সে সব কাজ করতে পারবে। তার প্রচুর রাগ হলো শাশুড়ির কাজে। এমন দিন তাকে কোনোদিনও দেখতে হয়নি। সে তো পড়াশোনা ছেড়েই দিয়েছিল। তবে রূপকথা ছোট্ট এই মেয়েটাকে সে বড় হতে দেখতে চায়। ঘরের সকলে ধীরে ধীরে উপস্থিত হয় খাবার ঘরে নাস্তা করার জন্য। তবে বরাবরের মতো এরোজ নেই। রূপকথার মৌনতা সকলকে খাবার পরিবেশন করে। সকলে খাওয়া হতে তপবন রূপকথার দিকে তাকায়। আচমকা নিজের উদ্দেশ্য ভেসে আসা গম্ভীর স্বরে ঝিমুনি দিয়ে দাঁড়িয়ে থাকা রূপকথা চকিতে চোখ তুলে তাকায়। তাকাতেই তপবন বলল, কলেজে যেতে হবে তোমায়। তুমি এখানে এখনো বসে আছো কেন? খাওয়া হয়েছে না? হলে এসো, তানশানের সাথে একসাথে বেরিয়ে পড়বে, হাতে সময় কম। নির্জনা বেগম চোখ তুলে তাকায় ছেলের দিকে, চাপা আক্রোশে বলল, ও কলেজে গেলে ঘরের রান্না কে করবে তপবন? মৌনতা অসুস্থ, তুমি কি দেখছো না? নাকি এখন বুড়ো বয়সে বাবা মাকে কাজের লোকের হাতের রান্না খাওয়াবে? তপবন শান্ত দৃষ্টি ফেলল মায়ের পানে, গম্ভীর মুখে বলল, আমার কাজের লোক আর পরিবার লোক বলে কিছুই হয় না, সবাই মানুষ। তাদের রান্না খেলে আমাদের তো আর প্রাণ যাবে না। রূপকথার কলেজ আছে, পড়াশুনো আছে, ওর হাতে 1 বছর সময় আছে, ওকে প্রচুর পড়তে হবে। মৌনতা অসুস্থ, ওর বিশ্রাম প্রয়োজন। আমাদের অবস্থায় করণীয় কিছুই নেই, বাধ্যতামূলক আমাদের অন্য কারো ব্যবস্থা নিতে হবে। আর জবা এতদিনে আমাদের সকলের খাবারের ধরন ভালোভাবে আয়ত্ত করে নিয়েছে, ওর রান্নাটাও সুস্বাদু। তোমার কি কোনো সমস্যা রয়েছে আব্বু? তপবনের প্রশ্নে তকদির শিকদার না বোধক মাথা নাড়ে বলল, আমার কোনো সমস্যা নেই তপবন, তোমার স্ত্রী, তুমি পড়াবে, তাতে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। সরব নির্জনা বেগম রাগান্বিত চোখে তাকায় তার দিকে। দাঁতে দাঁত চেপে কিছু বলতে নিলে তকদির শিকদার তার হাত চেপে ধরল, চোখে শাসায় তাকে। অতঃপর হাসি মুখে বড় ছেলের বইয়ের দিকে তাকায়, স্নেহের কণ্ঠে বলে, আজ তোমার কলেজের প্রথম দিন বুঝি? অনেক অনেক দোয়া তোমার জন্য, এগিয়ে যাও, পরিবারের পরিজনকে সাথে নিয়ে এগোও। বলেই তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে রূপকথার হাতে দেয়। মাথায় হাত দিয়ে বলে, এটা রাখো। কিন্তু রূপকথা ব্যগ্র কণ্ঠে কিছু বলতে গেলে তকদির শিকদার তাকে থামিয়ে দিয়ে বলল, কোনো কিন্তু নয়, আব্বু খুশি হয়ে দিয়েছে তোমায়, এখন যাও, তপবনের সাথে যাও, দেরি হয়ে যাবে তোমার। তপবন জবার দিকে তাকিয়ে শুধায়, এইসব রান্না করতে পারবি জবা?
নাকি আমি আরেকজনের হেল্পের ব্যবস্থা করব? ও একা কেন ভাইজান? আমি আছি তো। আপনার শরীর অনেকটা সুস্থ, আমি পারবো সব করতে। আপনারা এত চিন্তা করবেন না। নিজের অসুস্থতা নিয়ে আমি এখন লজ্জায় পড়ছি। মৌনতা লজ্জিত কণ্ঠে পড়ল। তপবন এগিয়ে আসে তার কাছে। মৌনতা মাথায় হাত রেখে বলে, অসুস্থতা নিয়ে লজ্জার কি আছে? এতদিন কি তুমি একাতে সব সামলাওনি? আজ যখন তুমি অসুস্থ তখন আমার মৃত্যু হবে কেন? এমনটা আর কখনো ভাববে না। আমরা তোমায় আবার সুস্থ সবল হাসি খুশি দেখতে চাই। নিজের খেয়াল রেখো। ভাইজান দুঃখিত মন, তুমি দেখছো আমার পরিস্থিতি। আর ধন্যবাদ। মৌনতা স্মিত হাসল। তপবনকে সেই বলেছে শাশুড়ির পরিকল্পনার কথা। রূপকথা আর চোখে শাশুড়ির দিকে তাকায়। থমথমে মুখে বসে আছে সে। মৌনতা রূপকথার পাশে এসে দাঁড়ায়, কপাল কুঁচকে বলে, যাচ্ছ না কেন? রূপকথা মলিন মুখে তাকায় মৌনতার দিকে। মলিন কণ্ঠে বলে, আপনি তো অসুস্থ ভাবি, আমি চলে গেলে এতগুলো রান্না আপনাকে একা করতে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।